নমস্কার সবাইকে। এপ্রিল মাসে আমাদের প্রত্যেকেরই ফর্ম 121 জমা করতে হচ্ছে। এই ফর্ম 121 নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে দুটো ভিডিও আছে, কিন্তু তারপরেও বেশ কিছু মানুষ এই ফর্ম 121-এ বেশ কিছু ভুল করে ফেলছে। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ফর্ম 121 ভরার সময় কোন কোন ভুল আপনারা ভুলেও করবেন না। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেগুলো জানা আপনাদের একান্ত প্রয়োজন বলে মনে হয়। অনেকে জিজ্ঞাসা করছেন যে কবের মধ্যে এই ফর্ম 121 জমা করতে হবে। এই ফর্ম 21 জমা করার যে ডেটটা রয়েছে, সেই ডেট কিন্তু এক্স্যাক্ট কোন ডেট সেরকমভাবে আমাদের কোনো কিছু বলা নেই, কিন্তু আমাদের ইন্টারেস্টের প্রথম ইনস্টলমেন্ট যবে আসবে তার আগে আমাদের এই ফর্ম 121 জমা করে ফেলতে হবে। ধরে নিলাম আমাদের কোনো এফডি অলরেডি রয়েছে এবং এফডির ইন্টারেস্ট দেখা যাবে আমাদের মে মাসে ঢুকবে, তাহলে মে মাসের 2026-এর মে মাসের মধ্যে আমাদের এটা জমা করে দিতে হবে। কিন্তু সমস্যা একটা জিনিস দেখা যায় যে ম্যাক্সিমাম ব্যাংক যেগুলো রয়েছে, ব্যাংকগুলো কিন্তু চায় তাদের এপ্রিলের মধ্যেই জানে এই ফর্ম তাদের কাছে চলে আসে, এবং এপ্রিলের মধ্যে চলে আসলে তার সমস্ত ফর্মালিটি তারা এপ্রিলের মধ্যে কমপ্লিট করে নিলে এই কাজ অ্যাটলিস্ট ব্যাংকের কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমরা অবশ্যই রেকমেন্ড করব আপনাকে, আপনি এপ্রিল মাসের মধ্যেই এই ফর্ম জমা করে ফেলুন। 2 নম্বর একটা জিনিস অনেকের কনফিউশন হচ্ছে যে আগে যখন 15G অথবা 15H যখন আমরা জমা করতাম, সেখানে কিন্তু আমাদের যে এফডিগুলো রয়েছে, এফডির অ্যাকাউন্ট নম্বর দেওয়ার একটা জায়গা থাকতো। যে দেখা গেল আমাদের এফডি নম্বর 1, সেই এফডি নম্বর 1 থেকে আমরা 25,000 টাকার ইন্টারেস্ট পাচ্ছি, এফডি নম্বর 2 ওখানে 10,000 পাচ্ছি, এরকমভাবে লেখার একটা অপশান আমাদের কাছে থাকতো, এবং টোটাল গিয়ে আমাদের কত এফডির ইন্টারেস্ট হচ্ছে সেইগুলো আমাদের একটা লেখার জায়গা থাকতো। কিন্তু এই ফর্ম 121-এর মধ্যে এই ধরনের কোনো অপশান আমাদের কাছে নেই, যার ফলে আমাদের অনেক ভিউয়ারই আছে যারা একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে ওই অ্যাকাউন্ট নম্বরগুলো কোথায় লিখবো। তাদেরকে বলবো যে আপনার অ্যাকাউন্ট নম্বর লেখার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু আমাদের প্যান দেওয়ার অপশান রয়েছে, এবং এই প্যান নম্বর দিয়েই কিন্তু ব্যাংক বুঝে যাবে যে সেই ব্যাংকে আপনার কি কি এফডি রয়েছে এবং কার কার উপর আপনার টিডিএস কাটতে পারে এবং কার কার উপর টিডিএস কাটা বন্ধ করতে হবে। সুতরাং এই নতুন করে আপনার এফডির সব অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর সবার শেষে আর একটা কারেকশান করে দিই, যেটা হলো আমরা যখন আমাদের প্রথম ভিডিও এনেছিলাম যে কিভাবে ফর্ম 121 জমা করবেন, সেখানে এই ডিক্লারেশনের মধ্যে আমরা এখানে প্যান নম্বরের জায়গায় আমরা এখানে অ্যাকাউন্ট নম্বর বলে দিয়েছিলাম। এটা একটা ভুল আমাদের হয়েছিল, সেটা কারেকশান করে নিচ্ছি। এখানে অবশ্যই আপনাকে আপনার প্যান নম্বর মেনশন করতে হবে। এবার চলে আসি যে কোন কোন ভুল আপনার করা যাবে না। প্রথমত, আপনি যখন আপনার নাম এখানে দিচ্ছেন তখন অবশ্যই ক্যাপিটালে দেবেন। এই নয় যে ক্যাপিটালে দেওয়া ম্যান্ডেটারি, কিন্তু ক্যাপিটালে দিলে কি উল্টো দিকে যে ব্যক্তি এটা রিভিউ করবে তার বুঝতে অন্তত অনেকটা সুবিধা হবে। এছাড়া আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর এটাও অবশ্যই ক্যাপিটালে দেবেন। সব জায়গায় পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর আমরা দেখি ক্যাপিটালেই দেওয়া থাকে। কোনোভাবে যদি আপনি দেখা যায় যে অন্য কোনো ফন্টে দিলেন, সেক্ষেত্রে ব্যাংকের বুঝতে অসুবিধা হতে পারে। এর জন্য এই দুটো জিনিস ক্যাপিটালে দিলে অ্যাটলিস্ট উল্টো দিকে যে ব্যক্তি আছে তার বুঝতে অনেকটা সুবিধা হয়। এছাড়া ওই নাম দেওয়ার সময় আর একটা জিনিস ফলো রাখবেন, যে এই নামটা আপনার ফুল নেম দেবেন। যেরকম ধরে নিলাম আমার নাম সুজয় বৈদ্য, আমি এখানে এস বৈদ্য বলে লিখে দেবো না, আমি এখানে পুরো আমার নাম সুজয় বৈদ্য ক্যাপিটালে লিখে তারপরে দেবো। এছাড়াও আপনার যদি কোনো মিডিল নেম থাকে, ধরে নিলাম আমার ক্ষেত্রে বলতে গেলে ধরুন সুজয় কুমার বৈদ্য, যদি আমার প্যান কার্ডে এরকমভাবে থাকে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এরকম থাকে, তাহলে অবশ্যই আমি এখানে সুজয় কুমার বৈদ্য পুরোটাই লিখবো, শুধু সুজয় বৈদ্য লিখবো না। এইসব জিনিসগুলো ছোট ছোট ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, না হলে দেখা যাবে যে আপনার ব্যাংকের যে ডেটা আছে তার সাথে মিসম্যাচ হলে কিন্তু আপনার ফর্ম 121 প্রসেস হতে দেরি হতে পারে অথবা ক্যান্সেল হয়ে যেতে পারে। এর জন্য এই ছোটো ছোটো ব্যাপারে একটু খেয়াল রাখবেন। অনেকে প্রশ্ন করেছে যে এই ট্যাক্স ইয়ারটা কী হবে। আমরা ফর্ম ফিল আপের সময় বলেছিলাম যে এই ট্যাক্স ইয়ার যেটা হবে সেটা কিন্তু আপনার ফিনান্সিয়াল ইয়ার হবে। এই ফিনান্সিয়াল ইয়ার যে বছরের আপনি দিচ্ছেন এখন দাঁড়িয়ে, এটা 2026-27-এর, আপনি এখানে 2026-27 লিখবেন। অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু আর আমাদের লিখতে হচ্ছে না, ওটা উঠে গেছে, মানে নেক্সট ইয়ার থেকে উঠে যাবে। সুতরাং আপনার এখানে 26-27 দিলেই হবে। এখানে 5, 6, 7, 8 যেগুলো রয়েছে ওগুলো নিয়ে আর খুব একটা আলোচনা করছি না, কারণ ওইগুলো আমরা ফর্ম ফিল আপের ভিডিওতেই আমরা দেখিয়েছিলাম। 9 নম্বরও নেচার অফ ইনকাম আমরা দেখিয়েছিলাম। আমরা মেনলি এখানে যেই জিনিসটা আলোচনা করব, এস্টিমেটেড টোটাল ইনকাম যেটা এখানে দেওয়া রয়েছে, এছাড়া এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম যে এখানে দেওয়া রয়েছে 11 বিতে, এছাড়া টোটাল নাম্বার অফ ফর্ম 121 ফাইলড আর্লিয়ার, এই কটা জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব।
তা এস্টিমেটেড টোটাল ইনকাম ফর উইচ ডিক্লারেশন ইজ মেড 10 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা অনেকে গুলিয়ে ফেলছেন যে এটা কি দিতে হবে। এখানে কিন্তু আপনি যে ব্যাংকে আপনি যদি এসবিআইয়ে আপনার ফর্ম 16 জমা করে থাকেন তাহলে আপনার এইখানে এসবিআই থেকে যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, আমরা মেনলি ইন্টারেস্ট নিয়ে এখানে কথা বলছি, ম্যাক্সিমাম মানুষ যেহেতু ইন্টারেস্টের জন্যই দেবেন। তা এই এসবিআইতে যে আপনি টোটাল যা ইন্টারেস্ট পাচ্ছেন সেই ইন্টারেস্টের পরিমাণটাই কিন্তু এখানে দেবেন। আপনার টোটাল ইনকাম যেটা রয়েছে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধরে নিলাম আপনি এসবিআই থেকে 2 লাখ টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, তাহলে এখানে 2 লাখ এখানে দেবেন। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে ইন্টারেস্টের পরিমাণ, আপনার পরে বুঝতে সুবিধা হবে। এইবার চলে আসছি আমরা 11 নম্বর পয়েন্টে। এইখানে আমাদের বলেছে ডিটেল অফ ফর্ম 121 আদার দ্যান দিস ফর্ম, অর্থাৎ এসবিআইতে যে আমরা এই ফর্ম 121 জমা করলাম এটা বাদ দিয়ে আর যে ফর্ম 121 আমরা জমা করেছি তার ডিটেল এখানে দিতে হবে। উদাহরণ হিসাবে বলি যে এসবিআই যে ফর্ম 121 জমা পড়েছে এটা বাদ দিয়ে আমরা ইউবিআই আর ব্যাঙ্ক অফ বরোদায় আমরা জমা করেছি, সেক্ষেত্রে আমাদের টোটাল কটা ফর্ম আমরা জমা করেছি আমাদের যদি দিতে হয়, টোটাল নম্বর অফ ফর্ম 121 ফাইল আর্লিয়ার, এর আগে আমরা আর কি ফর্ম জমা করেছি, এখানে কিন্তু টোটাল 2টো হবে। এবার আপনার ইউবিআই ব্যাঙ্ক অফ বরোদা ছাড়া যদি দেখা যায় যে অ্যাক্সিসে আর একটা রয়েছে, সেক্ষেত্রে আপনার এখানে 3টে দিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে যে টোটাল নাম্বার অফ ফর্ম 121 ফিল্ড আর্লিয়ার, যেহেতু এখানে আর্লিয়ার কথাটা দেওয়া রয়েছে তাহলে এখানে হতে পারে যে আমি ইউবিআই বা ব্যাঙ্ক অফ বরোদা অ্যাক্সিসে এখনও জমা করিনি, তাহলে কি আমি এসবিআইতে যখন জমা করব তাহলে কি এখানে 0 লিখবো? কেননা আমি এসবিআইতে প্রথমে জমা করতে গেছি তারপরে ওইগুলো জমা করছি না, এটা নয়। আপনার টোটাল নাম্বার অফ ফর্ম 121 যেটা আপনি জমা করতে যাচ্ছেন বা যাবেন সেটা এখানে দিতে হবে। তা আপনার যদি 2টো হয় 2টো দেবেন, 3টে হলে 3টে দেবেন। এই আর্লিয়ার কথার উপর বেস করে আপনি অন্য কিছু দেবেন না, টোটাল নাম্বার অফ ফর্ম 121 যেটা হয় সেটা দেবেন। আর এই নাম্বার অফ ফর্মটা কিন্তু 11A-তে আমাদের লিখতে হবে। আর 11B যেটা বলেছে এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর উইচ ফর্ম 121 ওয়ার ফিল্ড, অর্থাৎ এই যে 3টে ফর্ম 121 অথবা 2টো যেই জিনিসটা আপনি এখানে লিখবেন তার এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম যেটা আছে সেটা আপনি এখানে বসাবেন। অর্থাৎ এই 3টে ব্যাংক থেকে আপনি কি ইন্টারেস্ট রোজগার করছেন সেটা আপনাকে এখানে বসাতে হবে। 3টে ব্যাংক বলতে ইউবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাংক। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা 3টে ব্যাংকের টোটাল ইন্টারেস্ট যদি ধরে নিলাম 3 লাখ টাকা হয় তাহলে আপনি এখানে 3 লাখ বসিয়ে দেবেন। যদি 2 লাখ হয় তাহলে 2 লাখ বসিয়ে দেবেন। এরপরে 12 নম্বরের কলামে আমাদের যেই জিনিসটা বলছে সেটা হলো এই দুটো যে ইন্টারেস্ট আমরা পাচ্ছি এই দুটো ইন্টারেস্টের যোগফল আমাদের এখানে বসাতে হবে। আমরা আগের ভিডিওতে এটা দেখিয়েছি, কিন্তু মেন সমস্যা একটা জিনিস হতে পারে, সেটা হলো এই 13 নম্বরে এস্টিমেটেড টোটাল ইনকাম ফর দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশন ইন কলাম 12। অর্থাৎ আপনার এই 12 নম্বর কলামে এই টোটাল যে ইন্টারেস্ট ইনকাম তার সাথে সাথে আপনার যদি আর অন্য কোনো রোজগারও থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। ধরে নিলাম আপনার বিজনেস থেকে একটা রোজগার আছে, সেটা হলো 7 লাখ টাকা। সেক্ষেত্রে এই 7 লাখের সাথে এই 5 লাখ আগের এই যে এখানে 5 লাখ, 3 লাখ আর 2 লাখ, 5 লাখ মিলিয়ে 12 লাখ আমাদের এখানে বসাতে হবে। এইবার এখন একটা প্রশ্ন আমাদের এখানে আসে যে এখানে যে টোটাল ইনকামের কথা আমাদের বলেছে, এই টোটাল ইনকাম বলতে আমরা কি বুঝবো? কেননা এই 13 নম্বর কলামটি খুব ইম্পর্ট্যান্ট। এইখানে যদি দেখা যায় যে আমাদের ইনকাম এমন কিছু একটা আমরা বসিয়ে দিলাম যেটা ট্যাক্সেবল লিমিটের থেকে বেশি, সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম 121 আর আমাদের কাছে অ্যাপ্লিকেবল হবে না। ধরে নিলাম আমার রোজগার, আমি এখানে পেনশন থেকে 8 লাখ টাকা আর এইখান থেকে 5 লাখ টাকা, 8 5-এ 13 লাখ টাকা হয়ে যায়, তাহলে আমার ইনকাম কিন্তু এখানে 13 লাখ লিখে দিলে ব্যাংক ভাববে আমার ইনকাম ট্যাক্সেবল। সুতরাং আমার এই ফর্ম 121 আর অ্যাকসেপ্টেবল হবে না। সুতরাং আমি যদি এখানে পেনশনে আমার 8 লাখ টাকা থাকে, অবশ্যই সেখানে দেখতে হবে ওখান থেকে এমন কিছু জিনিস আছে নাকি যেটা ডিডাক্ট করা যায়। যেরকম পেনশন থেকে 75,000 টাকা আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ দিতে পারি। এছাড়াও যদি কোনো কারণবশত আপনার অন্য কোনো ডিডাকশান থাকে, আপনি যদি ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ডিডাকশানগুলো বাদ দেওয়ার পরে আপনাকে এইখানে 13 নম্বর কলামে আপনার ইনকাম বসাতে হবে। আমি আরও একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, যাতে বুঝতে একটু সুবিধা হয় যে দুটো জিনিসের কতটা পার্থক্য হয়ে যেতে পারে শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশান দিয়ে। এখানে আমরা দেখলাম যে আমাদের টোটাল 5 লাখ টাকা আমাদের রোজগার হয়েছিল ইন্টারেস্ট থেকে। এবার আমার দেখা গেল যে পেনশন থেকে যে রোজগার, পেনশন
পেনশন থেকে যে রোজগার আছে সেটা হলো 7,50,000 টাকা। 7,50,000-এর সাথে যদি এই 5 লাখ টাকা আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 12,50,000 টাকা। এই 12,50,000 টাকা ইনকাম এখানে বসালে সেটা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ট্যাক্সেবল লিমিট পেরিয়ে যাচ্ছে, সুতরাং এর উপর একটা ট্যাক্স পড়বে, ব্যাংক ভাববে এর উপর ট্যাক্স পড়বে, সুতরাং ফর্ম 121 আমাদের জন্য আর অ্যাপ্লিকেবল থাকবে না। কিন্তু আপনি যখনই এখানে 7.5 লাখ টাকা পেনশন, এখান থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশান অবশ্যই বাদ দেবে। এছাড়া আপনার যদি অন্য কোনো ডিডাকশান থাকে, যেরকম ধরে নিলাম আপনি কোনো রেন্ট পান, এবার সেই রেন্ট থেকে দেখা হলো আপনি 30%-এর একটা ডিডাকশান রেন্ট থেকে পাওয়া যায়, তাহলে আপনি যদি 7 লাখ টাকা রেন্ট পান তাহলে 7 লাখ থেকে 30% বাদ দেওয়ার পর বাকি যে টাকাটা থাকবে সেইটা আপনি এখানে অবশ্যই যোগ করবেন। আশা করি বোঝাতে পেরেছি যে আমি কি জিনিস অ্যাকচুয়ালি বলতে চাইছি। এখানে এক কথায় বলতে গেলে 13 নম্বর কলামে আপনি পুরো সেই অ্যামাউন্টটাই বসাবেন যেই অ্যামাউন্টটা আপনার ট্যাক্সেবল ইনকাম, সমস্ত ধরনের ডিডাকশান বাদ দেওয়ার পর। নিউ রেজিমে হলে অবশ্যই দেখে নেবেন কোন কোন ডিডাকশান আপনি পাবেন, আর ওল্ড রেজিমে যদি আপনি যান তাহলে তো অবশ্যই আপনার টোটাল ডিডাকশান বাদ দেওয়ার পর এখানে 5 লাখের নিচে আপনার টোটাল ইনকাম হতে হবে, তাহলেই আপনি এই ডিডাকশান পাবেন। এবার এই 14 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলেছে যে আমাদের ইনকাম ট্যাক্সের আইটিআরের ডিটেল দিতে হবে। অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে এখানে কী বসাবেন, তাদের জন্য বলি যদি আপনার আইটিআর না থাকে আপনি সিম্পল এখানে এনএ লিখে দেবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবং তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রিটার্ন ইনকাম যেটা রয়েছে সেটা লেখারও কোনো প্রয়োজন নেই। এছাড়া আপনার যদি আইটিআর থাকে 1 বছরের থাকে তাহলে আপনি 1 নম্বর কলামে 1 বছরের আইটিআর যেটা আগের বছর বা তার আগের বছরে যেটা আপনার কাছে থাকবে সেটা লিখবেন, বাকিটা এনএ করে দেবেন। আর যদি দেখা যায় যে আপনার 2 বছরের আইটিআর রয়েছে তাহলে এখানে অবশ্যই ডিটেল দেবেন, যে এখানে দেখা গেল যে আপনার ট্যাক্স ইয়ার মানে আপনার 25-26 আপনি এখানে বসালেন। এখানে অ্যাকনলেজমেন্ট নম্বর আপনার বসাতে হবে, অ্যাকনলেজমেন্ট নম্বর আপনার আইটিআরের ওপরেই আপনি পেয়ে যাবেন। আর এখানে রিটার্ন ইনকাম বলে অপশান রয়েছে, অনেকে রিটার্ন ইনকাম যে দেওয়া রয়েছে এটা দেখে কনফিউজড হয়ে যাচ্ছেন, অনেকেই আমাকে ফোনও করছে যে রিটার্ন ইনকামটা কী। আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের অ্যাকনলেজমেন্টে যদি আপনি ঢোকেন এখানে কিন্তু আপনার অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া রয়েছে, ট্যাক্স ইয়ার এখানে 25-26 যেহেতু আপনি এখানে 24-25 করে দিতে পারেন আপনার ট্যাক্স ইয়ার যেটা রয়েছে, 1 বছর কমে আপনার ট্যাক্স ইয়ার হয়। এরপরে অ্যাকনলেজমেন্ট নম্বর যেটা সেটা কিন্তু এই নম্বরটা আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর হয়। এছাড়া যে রিটার্ন ইনকাম যেটা বলেছে সেটা কিন্তু আপনার এই টোটাল ইনকাম যেটা এখানে রয়েছে এটার কিন্তু রিটার্ন ইনকাম, এই আপনার এই ইনকামটা আপনার রিটার্ন ইনকাম হবে। এখানে আপনার ট্যাক্স পেড এইগুলো কলামে কনফিউজড হবেন না, এইগুলো আমাদের কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলো ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।